সন্ধ্যা এক সপ্তাহ পর বাংলা ভিউর পর্দায় আমি আবারও হাজির হয়েছি দুজন অতিথিকে নিয়ে আজকের বৃহস্পতিবারের সন্ধ্যায়। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমাদের সাথে রয়েছেন সাদা কাক নামে একটি সংগঠন এবং তাদের দুজন ভিআইপি মানুষ সেই সংগঠনের সাদা কাকের প্রতিষ্ঠাতা শেখ মনিরুজ্জামান কিরণ এবং সাদা কাকের সভাপতি তিশিতা চৌধুরী। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি, আমি ভালোই থাকি। বিশেষ করে সৃষ্টিশীল এবং সাংগঠনিক মানুষদের দেখলে আমার খুবই ভালো লাগে এবং আপনাদের দুজনকে আজকে পেয়েছি এমন অনুষ্ঠানে আমি খুব ভালো আছি। আচ্ছা, আমি আসলে প্রথমে একটা পিকুলিয়ার প্রশ্ন করতে চাই। আপনাদের সংগঠনের নাম সাদা কাক কেন? কাক সাধারণত কালো হয় বা সাদা কাক দেখা যায়, বাংলাদেশে আমি দেখিনি। পাতি কাক, ঘোড়া কাক, মানে বড় বড় কাক হয়। সংগঠনের নাম সাদা কাক কেন? আমাদের প্রতিষ্ঠার পর থেকেই এই প্রশ্নটার সম্মুখীন আমাদেরকে সবাইকে হতে হচ্ছে, এমন না যে আজকেই প্রথম হলাম। শুরু থেকে এই প্রশ্নটার সম্মুখীন হচ্ছে। আমি সাদা কাক নামটার পেছনের গল্পটা জাস্ট বলছি। আমি পার্সোনালি নিজের জন্য কিছু নাম সিলেক্ট করে নিই, যে এটা আমি আমার জন্য রাখি। যেমন ধরেন ফেসবুকে আমি আমার নিকনেম হিসেবে অনেকগুলো নাম আমি ইউজ করি। একটা সময় আমি ইউজ করতাম কাকতারুয়া, নিজের কাকতারুয়ার মধ্যে মনে হতো, ভাবতাম যে আমি দাঁড়িয়ে থেকে সব তাড়াবো। তারপর একটা সময় এটা বলে ফেলি যে সিলেটে আসার পর হঠাৎ দেখলাম যে কাকতারুয়া নামে একটা সংগঠন হলো এবং আমি একটু মানে কষ্ট পেলাম যে আমার নাম ওইটা দিয়ে একটা সংগঠন হয়ে গেল। তারপর আমি নামটা চেঞ্জ করে দিলাম, বাদ দিয়ে দিলাম। তারপর অনেক চিন্তা করে আমি কাক আবিষ্কার করলাম যে সাদা কাক, এটা কেমন হয়। তারপর সাদা কাক নিয়ে একটু যখন চিন্তা করলাম যে এই সাদা কাক কেন, চিন্তা করার পর দেখলাম যে কাক তো কালো হয় সাধারণত, এবং কাকের যে ধর্মটা ওইটা হচ্ছে আপনার ময়লা আবর্জনা উৎপন্ন করবে, ডাস্টবিনে থাকবে। কিন্তু আপনি যদি একটাবার চিন্তা করে দেখেন যে সে তো ময়লা আবর্জনা যে করছে কিসের জন্য? আমাদের এই সমাজটাকে পরিষ্কার রাখার জন্য। আবর্জনাটা সে দূর করছে, আলটিমেটলি এটাই কিন্তু সে করছে। কিন্তু আমরা তার পদকটা আমরা বুঝতে পারছি না যে সে কেন করছে, আমাদের যে উপকারটা করছে ওটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো আবার ভাবলাম যে সাদা হচ্ছে আপনার স্বচ্ছতার প্রতীক, একেবারেই ফ্রেশ, যেখানে কোনো আপনার স্বার্থ থাকবে না। সেই থেকে আমরা ওই কাকের সাথে আমরা সাদা শব্দটা যোগ করে দিলাম আমি। আর ওইটা হওয়ার পর যখন আমি সাদা কাক মানে স্বচ্ছ মানসিকভাবে আমরা যখন আপনার আবর্জনা দূরীকরণে নিজের জন্য প্রথমে নিজের যে মানসিক একটা আবর্জনা আছে ওইটাই হচ্ছে প্রথম উদ্দেশ্য আর কি। তারপর আমার এক বন্ধু ও ভাবলো যে এই সাদা কাকটা কি। আমি বললাম যে তুমি চিন্তা করো যে সাদা কাকটা কি। সে চিন্তা করলো প্রায় 1 বছর চিন্তা করার পর সে দেখলো যে না, সাদা কাকটা এই মিনিংটা। সে আমার একদিন বললো যে এটা তো এইভাবে মিনিংটা দাঁড়ায়। আমি বললাম ওইটাই। তারপর সে একদিন বললো যে ওইভাবে আমরা একটা সংগঠন করতে পারি, আমরা বন্ধুরা মিলে, যারা আমরা প্রত্যেকেই নিজেরা একজন সাদা কাক করবো। আমরা আমাদের নিজেদের মানসিক আবর্জনা দূর করবো। তারপর আমার ডান পাশে যে আছে তার মানসিক আবর্জনা যদি থাকে আমরা ওইটা দূর করবো। আমাদের বাম পাশের জন্য কিন্তু মানসিক আবর্জনা আমরা দূরীকরণের চেষ্টা করবো। এইভাবে আমরা আস্তে আস্তে একটা সার্কেল করবো, আমরা আস্তে আস্তে বাড়বো। 1 থেকে আপনার 2 হবে, 2 থেকে 4 হবে, এইভাবে আমরা যাবো। এটাই হচ্ছে আর কি সাদা কাকের মানে গঠনের গল্পটা, নামের গল্প। এই গঠনের গল্পটা আপনি তো প্রতিষ্ঠাকারী সদর অবস্থায় থেকেছিলেন না প্রথা, আপনি এবং বর্তমান সভাপতি আছেন। আপনারা কিভাবে সংগঠনটা করলেন? যে সে যে বন্ধুর ফ্রেন্ড সার্কেলের কথা বলেছে তার মধ্যে আপনিও ছিলেন? আমিও ছিলাম। 2018 সালের 11 ফেব্রুয়ারি আমরা প্রথম বসছিলাম এই বিষয়টা নিয়ে। তো বসার পর সবাই আলোচনা করলাম। তারপরে ভাবলাম যে আচ্ছা এখন কি করা যায়। তো সামনে ছিল যে 14 ফেব্রুয়ারি, আমরা জানি যে বিশ্ব ভালোবাসা দিবস। তো ওই দিন আমরা সিলেট রেলওয়ে স্টেশনের যে সুবিধা বঞ্চিত বাচ্চাগুলো আছে ওদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে ভালোবাসা বিতরণ, ভালোবাসা দিবসে ভালোবাসা বিতরণ, ওইভাবে আসলে শুরু। আচ্ছা, মানে ভালোবাসা দিবসে ভালোবাসাটা আমরা সাধারণত যার জন্য দেখাই, যারা ভালোবাসা পায় না তাদের জন্য একটা ভালোবাসা ছিল সাদা কাকের পক্ষ থেকে। এভাবেই শুরু হয়েছে। তারপরে কি করলেন, আর কি করলেন সংগঠনটা নিয়ে, মানে আর কি কার্যক্রম হলো? তারপর ধরেন আপনার যে 21শে ফেব্রুয়ারি যখন আসলো ওই দিন আমরা করলাম কি যে যেসব বাচ্চারা, আমরা দেখেন সাধারণত প্রত্যেকটা সংগঠন করে কি তারা ফুল নিয়ে, বা অনেক সংগঠনই ফুল নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিয়ে তারা শহীদ মিনারে যায়।
তো ওইখানে আপনি লক্ষ্য করবেন যে কোনো বাচ্চা বা বিশেষ করে যারা পশু শিশু, আমরা যাদেরকে বলি পশু শিশু, যদিও আমরা বলি না, আমরা ওদেরকে বলি স্বপ্নান্বেষী। আমরা তাদের চোখে আমরা স্বপ্ন দিকে দিতে চাই, বাহ, তারাও চমৎকার। আমাদের মতো স্বপ্ন দেখে, ওইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা ভাবলাম তারা তো আসলে জানে না 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ওই দিবসটা কি। তো তাদেরকে আমরা নিয়ে করলাম কি যে আমরা তাদের সহ আমরা শহীদ মিনারে আসলাম এবং তাদেরকে নিয়ে আমরা একটা নিজের হাতে, তারাও সহযোগিতা করবো, আমরা সবাই মিলে আগের দিন আমরা একটা শ্রদ্ধাঞ্জলি নিজেরা বানিয়ে নিলাম। নিজেরা বানিয়েছেন। নিজেরা প্রিয় আমরা দর্শক, আমরা একসময় কিন্তু মানে ছিল যে পুষ্পস্তবক নিজেরা বানাতাম, কিন্তু এখন বাজারে পুষ্পস্তবক কিনে সেটা আমরা একটা মানে যখন শহীদ মিনারে দেওয়া ঠিক 5 থেকে 10 টাকায় কিনে কোনো মতে নামটা লিখে শহীদ বেদিতে স্থাপন করি, কিন্তু সাদা কাঠ ওরা পথ শিশুদের, না আমি দুঃখিত, স্বপ্নান্বেষীদেরকে নিয়ে নিজেরা বানিয়েছে পুষ্পস্তবক এবং সেটি শহীদদের উদ্দেশ্যে নিবেদন করেছে। তারপর ওইটা আমাদের তারপর ছিল ওইটা। তারপর আমরা চিন্তা করলাম যে এভাবে যদি আমরা ভ্রাম্যমান ভাবে চলি অথবা খুব একটা আমরা দূর যেতে পারবো না। কতজন ছিলেন আপনারা প্রথম দিকে? 11 জন। 11 জন, ওরা 11 জন। আচ্ছা, আমরা প্রতিষ্ঠাতা মানে একসাথে ছিলাম 11 জন আর কি। তারপর ভাবুন যে ওদেরকে নিয়ে আমাদের পার্মানেন্টলি কিছু একটা করা দরকার আছে, তারা আমাদের সাথে মিশুক। কেন তাদেরকে আমরা পথ শিশু ভাববো আর কেন তারা 5 টাকা চাইবে আমাদের কাছে? ওইটা আমরা যখন ভাবলাম যে তারপর আমরা ওদেরকে সংগ্রহ করতে শুরু করলাম যে কতজন বাচ্চা কোথায় আছে, ওইভাবে আমরা পয়েন্টে পয়েন্টে হাঁটলাম, তালিকা করা শুরু হ্যাঁ, করলেন, আমরা তালিকা রাস্তায় করা ঘুরে ঘুরে শুরু করলাম। বাচ্চা সংগ্রহ এরকম কিছু? কোন এরিয়াতে ওই ধরনের বাচ্চারা বেশি যারা সুবিধা বঞ্চিত? কোন কোন জায়গায় গেলেন? আমরা ঘাসিতুলা একটা এরিয়া ছিল, এখনো আছে মানে, ওই এরিয়াতে আমরা যখন যাই প্রবেশ করি তারপর দেখি যে একটা বস্তি আছে, একটা না আসলে অনেকগুলা বস্তি আছে। তো ওই বস্তিগুলোতে আমরা যখন ঢুকলাম মানে আমরা জাস্ট অবাক হয়ে গেছি যে আমরা সাধারণত যে পরিবেশটা দেখি এই দেশে বা আমাদের এই শহরে, আসলে এর চাইতে অনেক খারাপ তারা। এবং তারা অনেকেই আছে যারা লেখাপড়া একেবারেই করে না বা স্কুলে ভর্তি হয়েছিল, তারপর আবার স্কুলটা শেষ করে ফেলছে, এখন আর স্কুলে যেতেই চায় না, রাস্তায় রাস্তায় ঘুরে। আমরা যাদেরকে বলি পথ শিশু, তারাই কিন্তু স্বপ্নান্বেষী, চমৎকার শব্দ আজকে শিখলাম। আপনার বস্তিতে থাকছে, তো তারা রাস্তায় রাস্তায় ঘুরছে, কিছুই করছে না। তো আমরা তাদেরকে সংগ্রহ করলাম, তাদের একটা তালিকা করলাম, লিস্ট করলাম। তারপর দেখলাম যে তাদেরকে নিয়ে তো আমরা যে কোনো জায়গায় বসতে পারি না, আমাদের একটা জায়গা দরকার। এলাকাবাসী আমাদেরকে জায়গা দিল। করলাম, বললো যে আপনারা এদেরকে নিয়ে একটু বসেন। তারপর আমরা তাদেরকে একটা কাউন্সিলিং করার চেষ্টা করলাম। আচ্ছা, কাউন্সিলিংটা হচ্ছে আপনার তারা কেন স্কুলে যাবে, যাওয়াটা কেন তাদের উচিত, সেটাই আমরা করলাম এবং এখনো আমরা ওইটাই চলছে। চলছে এখন। তারপরে মানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে ওদের যে স্কুলে যাওয়ার যে প্রবণতাটা ওটা কমে গেছে, কারণ হচ্ছে যে স্কুলে শুধুমাত্র পড়ার চাপ ওদের উপর, এবং দেখা যায় যে শিক্ষকরা হয়তো অনেক বেশি চাপ দেন বা মারধর করেন ওইরকম, মানে ওরা আমাদের কাছে শেয়ার করেছে যেটা, যে ওই কারণে হয়তো অনেক বাচ্চারা যেতে চায় না। তো আমরা ভাবলাম যে অন্যরকম কিছু করে পড়ালেখার পাশাপাশি ওদেরকে সাংস্কৃতিক চর্চা বা ওদের যে জিনিসগুলোর উপর আগ্রহ আছে ওইগুলো আমরা ওদেরকে মানে শেখাই, ওর পথে কিভাবে ওরা যেতে পারে ওইটা আমরা শেখাই। মানে নৈতিক শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা সবগুলো যেগুলো স্কুল থেকে তারা ডিপ্রাইভ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমে ওরা পাচ্ছে, তাই তো? ওদের জন্যই আমরা আরেকটা শাখা করছি, ওটা হচ্ছে আপনার গণভেদি শাখা। আচ্ছা, মানে সাংস্কৃতিক যে শিক্ষাটা ওদেরকে আমরা, দেখেন আপনি দেখবেন যারা সংস্কৃতি করে আমরা যারা করি, তারা স্টেজে পারফরমেন্স করছে, তো তারা কারা? তারা দেখবেন আপনার মোটামুটি এলিট শ্রেণী, কিন্তু যারা আসলে সুবিধা পাচ্ছে না বা প্রতিভা আছে তাদের, তারা কিন্তু এই জায়গাটায় আসতে পারছে না। তো আমরা চেষ্টা করছি যে তারাও যেন আমাদের সাথে একই মঞ্চে মঞ্চটা শেয়ার করতে পারে। বাহ, চমৎকার। তাই এই যে একটা এই কাজটা সমতার আমরা চিন্তা ভাবনা সাদা কাট করছে, সেটা আসলে একটা অনুপ্রেরণামূলক। যেমন আসলে আপনি যে কথাটা বলছেন, যারা গান গাইছে, যারা থিয়েটার করছে, যারা কবিতা আবৃত্তি করছে, তারা কিন্তু তাদের বাবা মার থেকে একটা ফ্যাসিলিটি পায় যে যাও বাবা, তোমার জন্য আমি আজকে টিচার রেখে গান শিখাবো, তুমি থিয়েটারে যুক্ত হও। এটা কিন্তু পায়, এটা সত্যি কথা দর্শক, সত্যি এটা পায়। কিন্তু যারা পায় না, তো তারাও গান গাইতে জানে, প্রকৃতি থেকে তারা সুর নিয়েছে, তাদের প্রতিভাগুলো জন্মের পর থেকেই আছে, তাদের কি হবে? তাদের জন্য সাদা কাঠ কাজ করছে। তাদের জন্যই শাখা। চমৎকার, চমৎকার সব আইডিয়া নিয়ে আপনারা এগুচ্ছেন, আপনাদের জন্য শুভকামনা। এবার আপনাদের একটু ব্যক্তিগত বিষয়ে যাই। প্রথা, আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি এখন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে
অনার্স দ্বিতীয় বর্ষে আছি, ইংলিশ নিয়ে পড়ছি। ইংলিশ নিয়ে পড়ছেন, আর আপনি পড়াশোনা? আমি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ল অ্যান্ড জাস্টিস বা আইন ও বিচার বিভাগ থেকে। আচ্ছা আচ্ছা, চমৎকার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি এই সাংগঠনিক চর্চাটা কোন কি এফেক্ট ফেলছে? আসলে ইফেক্ট ফেলছে না, কারণ মানে দেখা যাচ্ছে যে সাংগঠনিক ভাবে আছি তো, যার কারণে দেখা যাচ্ছে যে ধরেন যে আমার কোনো সমস্যা, আমার পরীক্ষা থাকলো বা ক্লাস থাকলো, তখন আমার যে কাজটা, আমার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছিল ওইটা আরেকজন করে দিচ্ছে, মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে ওইটা সমস্যা। মানে সংগঠন করার মজাটা কিন্তু এখানেই ভাই, তাই না? আমাদের আপনি যে সংবিধান যেটা বলে বা মূলনীতি যেটা বলে, আপনি জানেন অবাক হবেন কিনা, আপনি দেখবেন প্রত্যেকটা সংগঠনে ম্যাক্সিমাম সংগঠনে আপনার লেখা থাকবে যে সংগঠনের মিটিং হোক বা যাই হোক কোনো প্রোগ্রাম হোক, আপনাকে মাস্ট উপস্থিত থাকতে হবে বা এতটা মিটিংয়ে আপনাকে থাকতে হবে, না হলে আপনার সদস্য পদ যাবে। আমরা ওইখানে বলি কি যে যদি তোমার সংগঠনে খুব বেশি দরকার হয়, অন্যদিকে তোমার ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে তুমি বাজারে যাও, বাজার নিয়ে আসো, তোমরা ওইটাকে প্রায়োরিটি দিবা, ফ্যামিলি যা বলে ওইটাকে আগে প্রায়োরিটি দিবা, তারপর সংগঠনে। যদি 5 মিনিট হাতে সময় থাকে তাই আমরা সংগঠনে আসবো, নতুবা আসার দরকার নেই। আমাদের ব্যক্তিগত যে লাইফটা ওইটা আমাদের বেশি দরকার। আমরা নিজেরা যদি প্রতিষ্ঠিত প্রিয় দর্শক, আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা সাংগঠনিক মানুষ এবং সৃষ্টিশীল মানুষদের নিয়ে আসি, কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে আমরা যেসব পর্বগুলো প্রচার করি অদ্ভুত সব মানুষ আসে। যেমন আজকে আমি এখানে দেখে ওদের কাছ থেকে আসলে ইন্সপিরেশন পাচ্ছি যে আগে কোন কাজটা করতে হবে, কাদেরকে কি শব্দ বলতে হবে, সমাজে কাদেরকে নিয়ে কাজ করতে হবে, সংবিধান কেমন হওয়া উচিত, সংগঠনে কিভাবে কাজ করা উচিত। আচ্ছা, আপনাদের দেখে আসলে সত্যি আমি ইন্সপায়ার্ড হলাম আজকে। আচ্ছা কিরণ, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আপনারা 11 জন নিয়ে যাত্রা শুরু করেছেন সাদা কামটা, বর্তমানে কি অবস্থায় আছে, কতজন আপনার সদস্য? বর্তমানে এখন আমাদের যে সদর ফোরাম ভিত্তিক যে সদস্য, এখানে 70 জন আছে এখন পর্যন্ত আমাদের। আমরা প্রথম দিকে কোনো মেম্বার আমরা নেইনি ভাবে, যারা শুধুমাত্র আমাদের পরিচিত যারা ছিল এবং পার্সোনালি যারা যোগাযোগ করেছে তাদেরকেই আমরা মেম্বার হিসেবে নিয়েছি। আর আমাদের মেম্বারটা আসলে ওই রকম না, প্রাতিষ্ঠানিক একটা মেম্বার। আমরা সবাইকে বলি আপনি যদি সাদা কার্ড সদস্য হতে চান, আমরা প্রথমেই বলি যে আপনি কি নিজে সাদা কার্ড হতে পারবেন কিনা, আপনি আমার সংগঠনে আসতে হবে না, আপনি আপনার পার্সোনাল লাইফে আপনি সাদা কার্ড হন, আপনি সাদা কার্ড হয়ে কাজ করেন, আপনি আপনার ঘরে কাজ করেন, আপনি আপনার নিজের যে আপনার ধরেন ভাই, ছোট ভাই, আপনার বড় ভাই আছে, এদেরকে আপনি কাজ করেন, এদের উপর আপনি কাউন্সিলিং করেন, নিজের উপর কাউন্সিলিং করেন। যদি আপনি এটা করতে পারেন তাইলেই আপনি সাদা কার্ড, এবং আপনি বলতে পারবেন যে আপনি সাদা কার্ড। আমরা সাদা কার্ডের গল্পগুলো শুনছিলাম, এবার একটু সংগঠন থেকে একটু বেরিয়ে আসি। চলছে আগস্ট মাস, শোকের মাস শুরু হয়েছে। এই মাসে 15 আগস্টে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারবর্গকে। বাংলাদেশের ইতিহাসে একটা বড় ধরনের পথ পরিবর্তন হচ্ছে। 71 সালে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেখান থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ। আসলে আমি এই প্রসঙ্গটা তোলার কারণ হচ্ছে গিয়ে, একটা সময় ছিল মানুষ রাজনীতিকে শ্রদ্ধা করতো এবং এই রাজনীতির কারণেই কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশটার উৎপত্তি। কিন্তু এখন রাজনীতির কথা শুনলে, বিশেষ করে ছাত্র রাজনীতির কথা শুনলে মানুষ একটু নাক ছিটকায়। আপনারা কি ছাত্র রাজনীতি পছন্দ করেন? প্রচার কাছে প্রশ্ন। আচ্ছা, আমি মানে ব্যক্তিগতভাবে হয়তো পছন্দ করি না, কিন্তু যার রাজনৈতিক দক্ষতা আছে উনি যদি রাজনীতি করেন, ওইটা আমি নেগেটিভলি দেখি না, এটা পজিটিভ। যারা রাজনীতি করেন তারাও যদি সংগঠন করেন, আপনারা সংগঠন করছেন, তাহলে মানে কেন আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে, আপনি কি ওই জেনারেশনের অন্তর্ভুক্ত? আমি ওই জেনারেশনের অন্তর্ভুক্ত না, আসলে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কারণ হয়তো আমার ওই দক্ষতাটা নাই রাজনৈতিক যে আপনি বলতে দক্ষতা। চাচ্ছেন রাজনৈতিক দক্ষতা যাদের থাকা দরকার তারা বর্তমান রাজনীতিতে নাই? নাই। রাজনৈতিক দক্ষতা প্লাস গাঠনিক যে শিক্ষা রাজনীতি নিয়ে, ওটা নাই ওদের মধ্যে। ব্যক্তিগত শিক্ষা কোনো নাই। হ্যাঁ, কিরণ আপনি কিছু বলতে চাইছেন? আসলে ছাত্র রাজনীতি যদি বলেন বা টোটাল রাজনীতিটা যদি আপনি বলেন, আমার ফ্যামিলি, আমার ব্যক্তিগত যে ফ্যামিলিটা টোটালি রাজনৈতিক একটা ফ্যামিলি। আমার নানা হবিগঞ্জের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবা এখন 16 বছর বয়স থেকে উনি ছাত্রলীগ বলেন, তারপর যুবলীগ, এইভাবে এখন সাংগঠনিক চিন্তাটা তাহলে আপনি পারিবারিকভাবে পেয়েছেন? পেয়েছি, বাট আমি যেটা বলতে চাচ্ছি ওটা হচ্ছে আমি পার্সোনালি আমি নিজে রাজনীতির সাথে জড়িত না আসলে। তো আমার বাবা আমার প্রায় বলেন, আমি সরকারি কলেজে যখন পড়তাম, বাবা বলতেন যে
আমি কেন ছাত্র রাজনীতি করছি না, বা ধরুন ছাত্রলীগ কেন আমি করছি না। তো আমি আসলে বলতাম যে আমার দ্বারা ওইটা হবে না, বা উনি বলতেন যে একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেও কেন আমি রাজনীতি করতে পারছি না। এখন যে জেনারেশনটা, কোনো ফ্যামিলি, কোনো বাবা মা তার সন্তানকে বলে না, আমার ধারণা যে তুমি রাজনীতি করবা, ছাত্র রাজনীতি করো, কিন্তু আমার বাবা বা আমার মা বলেন, আমার ফ্যামিলির সবাই আমাকে বলে যে আমি যেন রাজনীতির সাথে জড়াই। তবু আপনি রাজনীতিতে কিন্তু যুক্ত আমি না। রাজনীতির সাথে আমি যুক্ত হচ্ছি না। আমার আমার কেন জানি মনে হচ্ছে এখন যদি আমি রাজনীতি করি, বা এই যে বর্তমান যে স্টুডেন্ট পলিটিক্স যেটা, এটার সাথে যদি আমি জড়িয়ে যাই, আপনি দেখেন না যারা রাজনীতি করছে তারা আলটিমেটলি তারা কি করছে, তারা প্রথমত কথা হচ্ছে আপনার যারা রাজনীতি করবে, ছাত্র রাজনীতি করবে, তারা আগে তাদের লেখাপড়াটা, আগে তারা ক্লাস করবে, শুরুর দিকে আগে যারা তারা রাজনীতি ছাত্র করবে, হবে, তারপর আগে তো ছাত্র তারা ছাত্র রাজনীতি। হবে, তারপর তারা রাজনীতি করবে। যেমন আগে ক্লাসের ফার্স্ট বয় ছিল যে ছাত্র রাজনীতি করতো, কিন্তু এখন তারা করছে লাস্ট বয় যে। কিন্তু আপনি যেটা বলতে পারেন যে তাইলে তো আমাদের উচিত রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া, কিন্তু এটা কি নয় আমাদের যে মতো- আমি ওই জায়গাটা খারাপ তারপর ওখান থেকে চলে আসলাম, এটা হচ্ছে ভালো না, ওখানে গিয়ে ওই জায়গাটা পরিবর্তন করে আপনি দিই। ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি বলতে পারেন যে এটা তো খারাপ, আমি কিন্তু খারাপ বলছি না, আমি বলছি যে একটা ওই পরিবেশ জায়গা তৈরি থেকে দূরে হয়েছে। সরে আসছে নাকি? হ্যাঁ, একটা পরিবেশ তৈরি হয়েছে যে খারাপের দিকে যাচ্ছে। তো এখন আমি একজন, বা আপনি, বা আরো হোক 2-4 জন, কিন্তু আপনি দেখেন আপনার 10টা পচা কমলার সাথে যদি আপনি 1-2টা ভালো কমলা রাখেন, তাহলে মানে ওই ভালো কমলাগুলো কিন্তু নষ্ট হচ্ছে দিনে দিনে। তো এখন যে পরিস্থিতি, আমার মনে হয় না যে ছাত্র রাজনীতি এই দেশে জন্য খুব একটা মানে সামনের দিকে নিয়ে যাবে আমাদের। আপনি দেখেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কয়টা দেশের ছাত্র রাজনীতি আছে, তারা কিন্তু রাজনীতি করছে একটা পর্যায়ে গিয়ে, আপনার স্টুডেন্টশিপ যখন তাদের শেষ হয়ে যাচ্ছে তখন তারা করছে। তাহলে তারা কি করবে? ছাত্র রাজনীতি করতে পারবে না, তারা স্কিল হোক, তারা স্কিল হবে। স্কিল হবে সংগঠন, আমরা যারা সংগঠন করছি, আপনি বলতে পারেন যে আমি আমার দিকে নিয়ে আসছি। রাজনীতি মানে কি নীতির যে বড় কোনো একটা বিষয়, ওইটা তাদেরকে শিখতে হবে। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, রাজনৈতিক থেকে পিছনে চলে আসলো, কিন্তু বড় বড় এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছে না। একটি দেশের জন্ম হয়েছে রাজনীতির মাধ্যমে, হ্যাঁ, সেই দেশটা বেড়ে উঠছে রাজনীতির মাধ্যমে। সেখান থেকে যদি মানুষ রাজনীতি ছেড়ে দেয়, তাহলে তাহলে কিন্তু যে রাজনীতিটা পরবর্তী কারা ধরবে? আপনি- ব্যবসায়ীরা ধরবে, চাকরিজীবীরা ধরবে, কিন্তু যে ছাত্র রাজনীতিবিদ সে রাজনীতি করছেন না। না, আপনি ঠিক বলছেন যে মানে যে রাজনীতি করবে সে কিন্তু করছে না। এখন রাজনীতি আপনার কোন প্রেক্ষাপটে করাটা দরকার। দরকার আপনি দেখবেন, আমি বাস্তবতা, একেবারে বাস্তব কথাগুলো বলছি। আপনি দেখেন যারা রাজনীতি করছে, ছাত্র রাজনীতি, তাদের স্লোগানটা কি? 1-2টা এই কর, 2টা জবাই কর। এখন আপনি বলেন যে এই পরিস্থিতিকে আমাদেরকে এখন জবাই করার সময়, আমরা তো এখন দেশটাকে এগিয়ে নিয়ে যাবো, বিল্ড আপ করার সময় এখন আমরা পজিটিভ স্লোগান দিব। আমি কেন আরেকজনকে মারার কথা বলবো? এটা তো আসলে শোভা পায় না। যখন হ্যাঁ আমরা 71-এ যখন যারা রাজনীতি করতো, ছাত্র রাজনীতি, ঠিক আছে, আমাদের শত্রু ছিল, তারা আমাদেরকে নির্যাতন করেছে, তাদের থেকে বাঁচার জন্য আমরা হাতিয়ার হাতে নিয়েছি। কিন্তু এখন আমরা কাকে মারব? মানে আমাদের প্রতিপক্ষটা কে? আমাদের দেশের মানুষ। আপনি আমার প্রতিপক্ষ? ভালো বলেছে। আমি ছাত্রলীগ করে, আপনি করেন ছাত্র দল, এর মানে কি আপনি আমার প্রতিপক্ষ? আসলে আপনি তো আমার ভাই। আমাদের ওই যে রাজনৈতিক যে একটা সম্প্রীতি থাকা দরকার, ওইটা কিন্তু আমাদের মধ্যে নাই। আচ্ছা, এখন যতই আপনি রাজনীতিতে জড়াবেন, ততই আপনি এই স্লোগানগুলো দিবেন। আচ্ছা প্রথা, আমি আপনাকে বলতে চাই, বাংলাদেশ কি ভালো আছে? না ভাইয়া, বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশ ভালো নেই। এই যে ভালো যে নাই, আমরা আমাদের আমাদের যে বয়স, আমরা তরুণ যারা আছি, আমরা যারা স্বপ্ন দেখতে পছন্দ করি, বাংলাদেশকে খুব পছন্দ করি, এর থেকে আমাদের কি 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 দায়িত্ব আছে এই দেশকে ভালো করার জন্য? আমরা রাজনীতি করবো না, আর কি কি করবো? এই যে আমরা করছি সংগঠন করতে হবে, ভালো কাজ করতে হবে, সেটাই তো বলছেন। আচ্ছা, চমৎকার ভাবে সে কিন্তু উত্তর দিয়েছে, নিজের সংগঠনের পক্ষে সাফাই গিয়েছে। সাফাই না, শুধুমাত্র নিজের সংগঠন না, মানে রাজনীতিটা, রাজনীতির নীতিটাও ওইরকম সংগঠন হয়ে উঠবে। আমরা যেরকম রাজনীতি পজিটিভলি নীতি থাকবে। আচ্ছা, এই সংগঠন করতে গিয়ে আপনার কোনো সমস্যা হয়েছে? বাবা মা, পরিবার থেকে প্রেশার, সোসাইটি থেকে প্রেশার, এরকম কোনো প্রেশার আছে? সত্যি করে যদি জানতে চাই। আচ্ছা, প্রেশার বলতে মানে আমার পরিবারে সবসময় বলা হয় যে পড়াশোনাটাকে গুরুত্ব দিবে। তো আমাদের সংগঠনের মূল নীতিটাও ওরকম যে ব্যক্তিগত জীবন আগে, তারপরে সংগঠন। তো ওইদিকে সমস্যা হয় না, সমস্যা শুধু হয় যে আমি মেয়ে। হ্যাঁ, আচ্ছা। আমি মেয়ে, আমি হয়তো সংখ্যার পর বাইরে থাকতে পারছি না কোনো কাজ করে। যে একটু আগে তো আমার বাবা বলে দিয়েছেন, আপনি দিয়েছেন, তো ওইটা একটা সমস্যা। আর কোনো ধরনের সমস্যা মানে আমরা তাহলে কারণ একটা কথা যেটা মানে আমার পরিবারে যেরকম আমার আমার পরিবারের সাথে যখন আমি থাকি, তখন আমার পরিবারের লোকজন আমার গার্ডিয়ান।
কিন্তু আমি যখন সংগঠনে আসি ওরা- পরিবার থেকে বাইরে আসি তখন ওরা হয়ে যায় আমার পরিবার নিয়ে। তো ওই ধরনের কোনো সমস্যা হয় না। আচ্ছা কিরণ, এই যে সোসাইটিতে আসলে মেয়েরা একটা ইনসিকিউর পজিশনে আছে, হ্যাঁ, এটা থেকে কবে আমরা উত্তরণ হবো? আমরা কিন্তু আশাবাদী হতে পারবো? কিন্তু যে অবস্থা দেখছি এখন, দেখেন ওর বাবা মানে কোথায় আছে ফোন দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে গিয়ে মেয়েরা রেপ হচ্ছে, মানে মেয়েদের আসলে কোনো সিকিউরিটি আমি পাচ্ছি না। বাংলাদেশের বাদে অন্য দেশগুলো যদি দেখেন, ওই দেশে ধর্ষণের সংখ্যা বাড়ছে, কিন্তু মেয়েরা কিন্তু আরো আগায় গেছে। যতটুকু বাড়ছে তার তুলনায় বাংলাদেশের মেয়েদের তুলনায় অনেক আগে গেছে। বাংলাদেশের মেয়েরা এখন পিছিয়ে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে মেয়েদের যে ব্যাপারটা আমি এটা বলছি, আমাদের দেশে যতটা আমরা এগিয়ে যাচ্ছি ততটা কিন্তু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি যাচ্ছে বিভিন্ন জায়গায়। এভাবে যে আপনার আমার এই যে মতামত এক না। যেমন আমি চাচ্ছি বা ও চাচ্ছে যে ও সন্ধ্যার পরেও বাইরে থাকে, বা আমরাও চাচ্ছি যে আমরা যেভাবে কাজ করছি না, আমি যেটা আমি ধরেন আমার ফ্যামিলি থেকে হয়তো আমার কাজ হলে আমি একটা হ্যাঁ। ছেলে, আমি কাজ করে রাত 10টা বেরোতে পারি, তুমি একটা আমি মেয়ে পারবো। সাথে তুমি কেন সে কেন পারবে না? ওইটাই, যেমন ধরেন আমি বাইরে আছি, ওরে বলছিলাম যে আমি সকাল থেকে বাইরে, আমি বিভিন্ন কাজ করছি, তো আমার ফ্যামিলি থেকে কিন্তু কোনো ফোন আসে না। কিন্তু ও যদি থাকে ওর ফ্যামিলি থেকে বারবার ফোন আসবে। তো আমি একটা ছেলে হিসাবে যদি আমি রাত 10টা পর্যন্ত বাইরে থাকতে পারি, আমার কাজটা করতে পারি, সে কেন করতে পারবে না? এবং দেখেন আপনি মেয়েরা যারা এখনের যে মেয়েরা, তারা কিন্তু অনেকটাই আপডেট, তারা জানে, কিন্তু তারপরেও তাদের একটা পিছুটান আছে। ও যতই আপডেট হোক না কেন, ওর ফ্যামিলি যতই আপডেট হোক না কেন, দেখা যাবে ওর পাশের যে পরিবারটা, ওর পাশের ফ্ল্যাটের, ওরা হয়তো বা ওইটারে একটু আর চোখে দেখে। একটা জায়গায় কিন্তু আমি একটু দ্বিমত আছি। যেমন বাংলাদেশ মেয়েরা যে জায়গায় আগে ছিল, আমি এমন ছবি দেখেছি বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আগে আন্দোলন করতো, তারা সেই মেয়েরা তাদের অগ্রভাগে থাকতো, শাড়ি পরতো, সুন্দর ব্লাউজ পরে, মাথার চুল ছোট করে, যেভাবে যেটা কল্পনা করা যায় না বর্তমানে মেয়েদের কল্পনা করা যায় না, সেই জায়গায় মেয়েরা এসে কিন্তু কাজ করতো। সেরকম ছবি কিন্তু আমরা দেখেছি ওইটাই বলছিলাম। এবং সব ধরনের আন্দোলনই মেয়েরা ছিল। কিন্তু এখনকার আমি রিসেন্টলি একটা আন্দোলন দেখলাম, সেই আন্দোলনে মেয়েরা বোরকা পরে সামনে দাঁড়ায় আছে। এই জায়গায় আমি কি বলতে চাই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটেছে। আমি এটা একদম বিরোধিতা করি ভাইয়া। আসলে আমি বুঝটা পছন্দ করি না যে আমাকে মানে ছেলেরা তো নিজেদের থাকে না, কেন আমি মেয়ে হয়ে আমাকে কেন থাকতে হবে? না, এই যে আমি এই জায়গাটাই বলতে চাচ্ছি, বাংলাদেশে কি মৌলবাদের উত্থান ঘটেছে, এটা কি বলা যায়? মৌলবাদের মানে আমরা যে জায়গায় আছি, সিলেটের কি অবস্থা? সিলেটের মেয়েরা কিভাবে কাজ করছে? সিলেটের মেয়েরা কি কাজ করতে পারছে স্বাধীনভাবে? কিছু কিছু জায়গায় পাচ্ছে, কিছু কিছু জায়গায় পাচ্ছে না, নিজেদেরকে ঢেকে তারপর করতে হচ্ছে। এই যে একটি বিষয়। তো আমরা আশা করি আমরা যে তরুণ বা যে তরুণীরা সামনে এগিয়ে আসছে, তাদের জন্য একটা আলাদা করে জায়গা তৈরি হবে, যেখানে সুন্দর একটা বাংলাদেশ তৈরি হবে, যেখানে শব্দ একটা বাংলাদেশ তৈরি হবে, সেখানে কোনো বিভেদ থাকবে না, সেখানে কোনো ছেলে মেয়ে থাকবে না, সেখানে সবাই মানুষ হবে, যারা স্কিল, যারা ডেভেলপড, যারা সত্যিকার অর্থে যোগ্য, তার সামনে থেকে নেতৃত্ব দিবে, যেভাবে সাদাকাকে নেতৃত্ব দিচ্ছে ঈশিতা চৌধুরী। আচ্ছা, আমি আবার সাদাকার প্রসঙ্গে আসি। সাদাকা রিসেন্টলি কি আপনাদের অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনারা চালাবেন? আপনাদের সাম্প্রতিক কাজ কি হবে? এটা তো জানি না ভুল বলেছি কিনা। আমরা 1 তারিখ থেকে মানে আগস্ট আজকে থেকে আমরা 30 তারিখ পর্যন্ত, একটু আগে আমরা বঙ্গবন্ধু নিয়ে কথা বলছিলাম, কিন্তু এটা আমার শেষ হয়ে গেছিল। তো আসলে যে বঙ্গবন্ধু যে আমাদের জন্য কি, আমরা কিন্তু আসলে ওইভাবে আমরা অনুধাবন করতে পারছি না। একটা পার্টি করে বানাই দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী লীগ, আর বঙ্গবন্ধু হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের হয়ে গেছে, মানে টোটালি একটা অংশ ভাবছে যে বঙ্গবন্ধু মানে এখন আওয়ামী লীগের, মানে আমার না, বা যে আওয়ামী লীগ করে না তার না। এটা আসলে এই যে একটা ভুল একটা ধারণা, ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আমরা চেষ্টা করেছি যে বঙ্গবন্ধুকে আমরা জানবো। আমি একজন মনিরুজ্জামান, আমি বঙ্গবন্ধুকে কিভাবে দেখি, আমার চোখে বঙ্গবন্ধু কেমন, এই যে ধারণাটা, ওইটা আমরা চেষ্টা করেছি এখন সিলেট শহরে প্রত্যেকটি স্কুলে, বিশেষ করে মাধ্যমিক স্কুলগুলোতে আমরা জুলাই থেকে আমরা কাজ শুরু করেছিলাম, 15 তারিখ থেকে এখন শেষ করলাম, আমরা 28 তারিখ শেষ করলাম। তো তাদের চোখে বঙ্গবন্ধু কেমন, 6 থেকে 10 পর্যন্ত যে স্টুডেন্টগুলো, তাদের চোখে তারা কিভাবে বঙ্গবন্ধুকে দেখছে, তাদের যে ব্যক্তিগত যে মতামত, তাদের যে ধারণা বঙ্গবন্ধু সম্পর্কে, তারা ওইটা আমাদেরকে জানাবে, আমরা শহরকে জানাবো, আমরা দেশবাসীকে জানাবো সে বঙ্গবন্ধুকে কিভাবে দেখছে। তো আমরা টোটাল আগস্ট মাস জুড়ে এটা করেছি এবং আমরা দেয়ালিকা করেছি। আমরা শহরের বিভিন্ন পয়েন্টে আমরা 10টি জায়গা এই দেয়ালিকাটা আমরা স্থাপন করেছি। আসলে প্রথা সাদা কার্ড বাদে আর কোনো সংগঠন যুক্ত আছে কিনা? আমি বর্তমানে ইনোভেটরে আছি। বই পড়া উৎসব করেন বই পড়া উৎসব, বছরে একটা বই পড়া উৎসব করা হয়। মূলত আসলে এই যে
সবাইকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতেই এই সমাধান। এখন তো মানুষ বই পড়া কমিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, একেবারে। ব্যস্ত আগে জীবন। আগে আমরা প্রচুর বই পড়তাম, সত্যি মনিরুজ্জামান, আমি নিজেও কমিয়ে দিয়েছি। আসলে এটা আমার খুব গিল্টি ফিল হয় আমার। আমি যখন বই পড়তে পারি না, আমি প্রতি সপ্তাহে আমার একটা বই পড়া থাকে, তাই এলিভেনের চমৎকার কাজ করছে, আপনার চমৎকার কাজ করছেন, আলাকার চমৎকার কাজ করছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সাদা কাকের গল্প শুনছিলাম। আমরা শেখ মনিরুজ্জামান কিভাবে সাদা কাক তার বন্ধু নিয়ে তৈরি করলো, কিভাবে সংগ্রাম করে এই সিলেটের মাটিতে কাজ করে যাচ্ছে প্রথা, সেই গল্পগুলো শুনছিলাম। আড্ডায় আড্ডায় সময় শেষ হয়ে আসলো। আমরা আগামী সপ্তাহে আরো দুজন সৃষ্টিশীল এবং সাংগঠনিক মানুষকে নিয়ে চলে আসবো বাংলা ভিউর পর্দায় বৃহস্পতিবারের সন্ধ্যায়। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদেরকে ডাকার জন্য আপনাদের ধন্যবাদ। শুভরাত্রি।